এখন যে যে সাংবাদিক ভাইরা আছে, এই সাংবাদিক ভাই আপনি কি ভারতে গিয়ে চিকিৎসা করেন? আমিও তো করি না। আমি যখন অসুস্থ হই আমি হয় ঢাকা মেডিকেলে যাই, না হয় আশেপাশে কোনো ক্লিনিকে যাই। ওইখানে কারা যায়? মন্ত্রী, সচিব, আমলা, এরা যায়। তাহলে যখন ভারত ওদের চিকিৎসা খাতে আমাদেরকে চিকিৎসা দিবে না, ভিসা বন্ধ করবে, বাধ্যতামূলকভাবে ওরা আমাদের বাংলাদেশে হাসপাতালগুলোতে চিকিৎসা নেবে। তাহলে আমার বাংলাদেশের চিকিৎসা খাত ভালো না আমি এটা বলছি না। এখন বর্তমানে আছে যেভাবে উন্নত আছে তার থেকে আরও উন্নত হবে। সিঙ্গাপুরের মতো, সুইজারল্যান্ডের মতো আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে। ছোট করে যুক্ত করতে চাই, স্বাধীনতার এত বছর পরও কেন আমরা ভারত নির্ভর হতে হচ্ছে চিকিৎসার জন্য? এটা কি মনে করেন? মানে বাংলাদেশে এটা নিয়ে কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না? বললাম তো, আমরা ভারত বিরোধী আগ্রাসন, ভারত বিরোধী না, ভারতীয় পররাষ্ট্র তাদের আগ্রাসন বিরোধী আমরা প্রোগ্রাম করি। ওরা যখন ভিসা বন্ধ করবে আর যখন ওদের বর্ডার বন্ধ করবে কাঁটা তার দিয়ে, এটা বাংলাদেশের জন্য সবচেয়ে লাভজনক হবে। আমরা আমাদের চিকিৎসা খাত, উদ্যোক্তা যারা আছে, ব্যবসায়ী যারা আছে, আমরা উন্নত হব, আমরা আমাদের অর্থনৈতিকভাবে আমরা চাঙ্গা হব। এই জন্য চাই বন্ধ করেন, আমরা সকলে মিলে মিষ্টি বিতরণ করব। আচ্ছা, একটা কথা হচ্ছে যে এই সরকার নির্বাচন দ্রুত দেওয়া দরকার নাকি সংস্কার দরকার? এটা একটা বিতর্কিত কথা। আমি চেয়েছিলাম কি যে বর্তমান আমরা যে 2024-এর বিপ্লবী সরকার হয়েছে, এই সরকার হবে কোয়ালিশন সরকার। কোয়ালিশন সরকার মানে কি? আপনার এখানে বিএনপির নেতা থাকবে, জামাতের নেতা থাকবে, শিবিরের নেতা থাকবে, বাম ডান সকলের নেতা থাকবে এখানে। এখন জামাতের দুই নেতা যদি এখন বর্তমান উপদেষ্টা মন্ত্রীটা থাকতো, জামানরা কি আওয়াজ করতো? বিএনপির দুই নেতা যদি এই উপদেষ্টা মন্ত্রী থাকতো, ওরা কি আওয়াজ করতো? এখন বাম ডান ওই যে সব সংগঠনের দুই নেতাগুলো যদি এই সংগঠনে থাকতো, তাহলে আমরা কি আওয়াজ করতাম? আওয়াজ করতাম না। তাহলে উপদেষ্টা মন্ত্রী যেমন শক্তিশালী হতো, ঠিক আছে, আমরা আমাদের মতো করে এই দেশটাকে আরও পূর্ণভাবে আমরা করতে পারতাম। আমরা আমাদের 2024-এর বিপ্লব থেকে আমরা হারিয়ে ফেলেছি। আপনারা সকলে জানেন তার ইন্ধন হয়েছে আমাদের আসিফ নজরুল, ভারতের RSS-এর দালাল, রয়ের দালাল আসিফ নজরুল আমাদেরকে এই বিপ্লবটাকে হরণ করেছে সোজা কথা। কীভাবে? আমাদের কথা ছিল আমি যদি হিন্দু হই, আমার কথা ছিল গীতায় হাত রেখে শপথ করা। আমি যদি মুসলমান হই, কোরআনের ধরে শপথ পাঠ করা। কারণ আমরা তো নতুনভাবে আমরা মনে করেছি নতুনভাবে আমরা স্বাধীনতা লাভ করেছি, নতুনভাবে বিজয় করেছি। তাহলে সংবিধান তো নাই আর। তাহলে যেহেতু সংবিধান নাই, সংবিধান কোনটা? আমরা যে ধর্ম বিশ্বাস করি ওই ধর্মগ্রন্থই হচ্ছে আমাদের সংবিধান। ওই ধর্মগ্রন্থ ধরে আমরা হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে আমরা শপথ পাঠ করতাম, শক্তিশালী হতো। আমাদের এই যে আজকে প্রেস ক্লাবে এখানে ওখানে আমরা মিটিং করছি, ভারত আমাদেরকে নিয়ে আমাদের পতাকা পুড়িয়ে ফেলা সাহস করছে, কিছুই হতো না যদি আমরা ওইরকম শক্তিশালী একটা উপদেষ্টা করতে। এই সরকার সংস্কার করছে, আমরা দেখছি 2-3 মাস হয়ে গেছে, এখনও জোরালোভাবে কোনো সংস্কার করছে না। আপনার মতে কোন খাতটা আগে সংস্কার করা উচিত? শোনেন, 2024-এর আন্দোলন কেন হয়েছে? কোটা সংস্কার। কোটা মানে কি? ভাই তুমি চাকরি পাচ্ছ, আমি পাচ্ছি না, তার মানে তুমি খাইতে পারতেছ, আমি খাইতে পারতেছি না। আমি আমার বেকারত্ব থেকে আমি মুক্তি পেতে চাই, এই জন্য আমি কোটা চেয়েছিলাম। তো এখন তার মানে কি? এই বাংলাদেশে 25 লক্ষ শিক্ষিত বেকার যে আছে, 25 লক্ষ শিক্ষিত বেকার কর্মসংস্থান চায়। 25 লক্ষ বেকার যদি কর্মসংস্থান পায়, তাহলে যদি পেত তাহলে কোটা সংস্কার আন্দোলন হতো না। তাহলে কোন খাতে আমাদের হাত দিতে হবে? কর্মসংস্থানে হাত দিতে হবে। কর্মসংস্থানে হাত দিতে গেলে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক মন্ত্রণালয় আছে, এরপরে নানা মন্ত্রণালয় আছে যারা কিনা বিদেশে নিয়ে যায়। আমাদের সবার আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে শক্তিশালী করতে হবে। তাহলে এই যে আমাদের 25 লক্ষ বেকার আছে, এই 25 লক্ষ বেকারকে আপনার
ট্রেনিং দিয়ে বিভিন্ন দেশে পাঠানো যায়। এখন আমরা যে বলি যে পার্শ্ববর্তী দেশ মায়ানমার বললে আমরা অনেকে বলি এটা কোনো দেশ হলো? ওই দেশে 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যায়। আমার দেশে 29 দিন লাগে পাসপোর্ট পেতে। তাহলে আমি যদি মায়ানমার থেকে উন্নত রাষ্ট্র হয়ে থাকি, তাহলে আমার তো আপনার 1 ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়ার কথা ছিল। মায়ানমার থেকে আমার পার্শ্ববর্তী দেশে চীনে যেতে বাংলার টাকা লাগে 50,000, আমার বাংলাদেশের টাকা কেন 3.5 লাখ টাকা লাগবে, আমার বাংলাদেশের টাকা কেন 2.5 লাখ টাকা লাগবে। এই যে আপনার আমরা যে ভারত নিয়ে কথা বলি, এই ভারত থেকে সৌদি আরব যদি কয় লাখ টাকা লাগে, আপনার কত টাকা লাগে বলেন তো? 80,000। কত লাগে? 80,000। তাহলে আমার বাংলাদেশ থেকে যেতে কত লাগে? 4.5 লাখ। কিসের 4.5 লাখ? 5 লাখ, 6 লাখ, 7 লাখ মানুষ বুঝে। তাহলে এই খাতে যদি আমরা হাত দেই, আমরা যদি বাংলাদেশ থেকে 1-1.5 লাখ টাকায় যদি আমি যেতে পারি ইজিলি, তাহলে আমার 25 লাখ বেকার তো ভাই বাংলাদেশে থাকবে না, ওরা বিভিন্ন দেশে চলে যাবে। তাহলে 2টা কাজ হবে এখানে। এক, আমার বাংলাদেশে যে শিক্ষিত বেকার আছে, এই শিক্ষিত বেকাররা আমাদেরকে রেমিটেন্স দিবে। 2, আমার বাংলাদেশ থেকে যে একটা খাদ্যের চাপ আছে, এই খাদ্যের চাপ কমবে। এই খাতগুলো আমরা হাত দিচ্ছি না কেন? আমরা হাত দিচ্ছি না ইচ্ছে করে। ওই যে বললাম সর্ষের ভিতর ভূত, আমার উপদেষ্টা মন্দিরের মধ্যেও ভারতের RSS এর র আছে। এই জন্যই ওরা কাজ করতে পারছে না, ওদেরকে তাড়াইতে হবে।